পশ্চিমবঙ্গে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীর। 14 দিনের রিমান্ড, চেষ্টা চলছে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার। জিনিসটা ভেরিফাই করছি আর কি, আমাদের যা প্রসেস এগুলো আমরা করবো। বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব, তারপরে বলতেছে 4টার পরে, এখন বলতেছে 1টার পরে দিব। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতেছে? জ্যাম ঠেলে আসতেছে 1 ঘন্টার উপরে। এভাবে হইলে কেমনে কি ভাই? রেশনিং এর তেলে চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ। গুজবে কান্না দেয়ার আহ্বান মন্ত্রীর। ইসরায়েলি হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণের পরিধি বাড়িয়েছে তেহরান। খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশের আয়োজনে থাকছে রাজধানীর বনানীতে বহুতল ভবন থেকে ফেলে নারী গৃহকর্মীকে হত্যার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। আয়া দেই কি মহিলার হাত কাটা, হ্যাঁ 2টা ব্যালেট দিয়ে আবার পাও আবার পড়া জানি কি দিয়ে শেক দিছে। আমি আসার পরে অনেক 5-6-7 মিনিট পরে পুলিশ আসছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে খুনের মামলার প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা ANI। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর তাদের 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আর সিআইডি প্রধান বলেছেন, ঘটনা যাচাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ ও অপরজন আলমগীর বলে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। হাদি হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন আসামিরা ময়মনসিংহের একটি সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে যাবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। প্রায় 3 মাস পর রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল ও আলমগীরের গ্রেফতারের খবর এলো। ভারতীয় বার্তা সংস্থা ANI বলছে, শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে এই 2 আসামিকে গ্রেফতার করে স্পেশাল টাস্কফোর্স বা STF। গ্রেফতারের পর দুজনকে বিধাননগর আদালতে হাজির করে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর কথাও জানায় সংস্থাটি। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে আটক হয়েছে বলে জানিয়েছে ISPR। এদিকে হাদি হত্যা মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে বাংলাদেশি তদন্ত সংস্থা CID প্রধান যমুনা টেলিভিশনকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবার চেষ্টা চলছে। আমরা শুনেছি, আমরা আমাদের কাউন্টারপার্ট ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা জিনিসটা ভেরিফাই করছি আর কি। পরে তারপরে আমরা আমাদের যা প্রসেস এগুলো আমরা করবো। আমরা যেটা করতে পারি, আমরা যেটা এক্সট্রাডিশন যে চুক্তি আছে না, বন্দি বিনিময়, আমরা জাস্ট যদি ঘটনা হয় আমরা ভেরিফাই করছি স্টিল। তারা যে এই জিনিসগুলো আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হাই কমিশন, আমরা তো যাচাই বাছাই না করে বলতে পারি এটাকে। শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় চলতি বছরের 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু মামলার বাদী 15 জানুয়ারি অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দিলে মামলাটি অধিকতর তদন্তের জন্য CIDকে নির্দেশ দেন আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের জন্য হাহাকার রাজধানী জুড়ে। অপেক্ষার দীর্ঘ লাইন ঠেলে রেশনিং পদ্ধতিতে তেল পেয়ে কেউ কেউ হয়েছেন নিরাশ। প্রয়োজনের চেয়ে কম তেল পেয়ে মিটছে না চাহিদা। বাধাগ্রস্ত হচ্ছে জরুরি সেবা এবং গণপরিবহনও। মধ্যপ্রাচ্য সংকটের বাটারফ্লাই ইফেক্ট বাংলাদেশের পরিবহন খাতে ঈদের আগে নতুন বাস্তবতা। আতঙ্ক থেকে অতিরিক্ত মজুদ ঠেকাতে রাজধানীতে আজ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তেল নিতে পারবেন না চালকরা। তবু যেন কুল কিনারা নেই এই সংকটের।
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির এমন দীর্ঘ সারি পৌঁছে গেছে কয়েক কিলোমিটার। বিভিন্ন পাম্পে জ্বালানি তেল পেতে অন্তত কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার অনেক ফিলিং স্টেশনে গত রাত থেকেই তেল শূন্য। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না মেলায় হাহাকার চালকদের। অনেকের শঙ্কা, সিন্ডিকেট করে দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট। যদিও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। তেল নেই দিবে না। তেল এক টোটাল বন্ধ, কিন্তু এখন আবার শুনতেছি সরকার একটা রেট দিবে, এই কারণে সব বন্ধ করে দিয়ে দিচ্ছে। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতে? তারা তো ডিপো থেকে তেল নিচ্ছে। 1 ঘন্টার উপরে জ্যাম ঠেলে আসতেছে, 1 ঘন্টার উপরে। এইভাবে হইলে কেমনে কি ভাই, অফিস করব কখন, বাসায় যাব কখন? মতিঝিলে হিরাজিলের সামনে একটা, এরপরে হয়েছে গিয়ে ইত্তেফাকের সামনে একটা, সবটি পাম্প বন্ধ। শাপলা চত্বরের একটা বন্ধ। সকাল থেকে তেলের লেগে ঘুরতেছি। বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব, তারপরে বলতেছে 4টার পরে, এখন বলতেছে 1টার পরে দিবে। এখানে যেরকম লাইনটা দেখছেন গাড়ির তেলের জন্য, ডিপোতেও ওই রকম আমাদের মতন যারা এই ফুয়েল ব্যবসা করে তাদের গাড়িগুলি ওইখানে একটা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে গত 2 দিন যাবত। তো ওইখানেও তো একটা চেন অফ কমান্ড মেনটেন করতে হয়। তো যার কারণে হচ্ছে যে তারা একটা সিরিয়ালে মেনটেন করে তেলগুলি ওখান থেকে আসবে। শুধু ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নয়, জ্বালানি তেল না পেয়ে অসহায় জরুরি সেবা পরিবহন, গণপরিবহনও। মূলত হচ্ছে ভ্যাকসিনের গাড়ি, পিছনে ফ্রিজ আছে, কুল আইটেম। সেক্ষেত্রে আমাদের এটা খুবই জরুরি তেল। আমরা তো ঘুরতেছে জানি না সামনে যাই পাবো কিনা, না থাকলে হয়তো আমাদের গাড়ি বন্ধ করে দিতে হবে যে পরিস্থিতি। খাসির গোশ আছে, মুরগির গোশ থাকে, গরুর মাংস থাকে, সবজি মাছ এইসব থাকে, পৌঁছে যাবে তো। আবার তেল না পালে তো সমস্যা। দুপুরের পর আসবে, এখন শুনতেছি যে এটা 5টা বাজে যাবে। এভাবে মানুষকে ব্ল্যাকমেল করে সাধারণ মানুষকে রোজা রমজানের দিন। এদিকে রেশনিং পদ্ধতিতে মাত্র 2 লিটার তেলে মোটরসাইকেল চলবে 60 থেকে 70 কিলোমিটার। 10 লিটারে প্রাইভেট কার চলে 120 থেকে 140 কিলোমিটার পর্যন্ত। প্রয়োজনের চেয়ে যা অপর্যাপ্ত বলছেন চালকরা। 3 লিটার হলে মোটামুটি ক্যাপচার করা যায়। তো আসলে এটা পর্যাপ্ত না। দেখা যায় আজকে এখন হলাম, আবার কালকে সকালে এসে লাইন ধরতে হবে। সরকার যদি আমাদের জন্য 5 লিটার করে প্রত্যেকদিন তেল দিত তাহলে সব থেকে ভালো হতো। সরকারের যেটা নেয় সিদ্ধান্ত, এটা তো মানতে হবে। একটু কষ্টদায়ক তো অবশ্যই। সেই 7টার সময় আসছি, এখন 11:30। তেল নিতে ফিলিং স্টেশনগুলোতে যখন দীর্ঘ লাইন, তখন সড়কে গাড়ির চাপ তুলনামূলক কম। ঈদের আগে গণপরিবহন খাত সচল রাখা নিয়েই এখন চিন্তিত মালিকপক্ষ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে জ্বালানিবাহী 8টি জাহাজ প্রবেশ করেছে। এসব জাহাজের মধ্যে 5টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং 1টিতে মনো ইথিলিন গ্লাইকল এমইজি আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এমন সময় বন্দরে পৌঁছালো এসব জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের আগে এসব জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের 20% ঝুঁকির মুখে পড়েছে। জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি। জ্বালানি তেলের জন্য সড়কে লম্বা লাইন। অনেকে তেল পাচ্ছেন না, আবার অনেকে আতঙ্কিত হয়ে মজুদ বাড়াচ্ছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেল নিয়ে এমন উভয় সংকট নিয়ে আলোচনা সর্বত্র। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। আশ্বস্ত করার চেষ্টা করছেন ভোক্তাদের। রোববার দুপুরে প্রেস ক্লাবে তারেক রহমানের কারাবন্দী দিবসের আলোচনায় মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় সতর্ক সরকার। আজকে দুপুর 11টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আরেকটা জাহাজ 2টোর সময় নোঙর নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুরটা আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর গুজবেও কান না দেওয়ার আহ্বান জানান তিনি। পরিষ্কার বলা আছে
ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোনো রকম লোডশেডিং হবে না। যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। এ সময় মন্ত্রী আরও বলেন 111-এর সময় বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। সে সময় গ্রেফতার ও নির্যাতনের পরও নেতাকর্মীরা মাথা উঁচু করেছিলেন। সে কারণেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার সকল উত্তরসূরিকে হত্যা করবে আইডিএফ। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা, তাদের ধ্বংস করা হচ্ছে। এক সময় হয়তো আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না তাদের। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে, 9 দিনের বিরামহীন যুদ্ধে দেশটির প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। কুয়েতে বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত এনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে 2 জনের প্রাণহানির খবরাখবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে IRGC। যৌথ আগ্রাসনের কাছে মাথা নত করবে না তেহরান, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ছোড়া হচ্ছে একের পর এক ফাত্তা ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি। শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের 2 সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে IRGC। আমাদের দেশে যেই আক্রমণ করুক, আমরা তার দৃঢ়ভাবে মোকাবিলা করব এবং শক্তির সাথে জবাব দেব। আমাদের জনগণ এবং আমাদের সশস্ত্র বাহিনী সারা দেশে উপস্থিত। সমস্ত শক্তি দিয়ে তারা মাতৃভূমিকে রক্ষা করবে। ইরান এই নিপীড়ন আগ্রাসনের সামনে মাথা নত করবে না।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশের পরও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। বাহরাইনে মার্কিন অস্ত্রের গুদামে হামলার দাবি করেছে ইরান। ড্রোন মিসাইল ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতেরও। বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ড্রোন হামলার শিকার দেশটির মার্কিন দূতাবাস। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকেও বানানো হয়েছে লক্ষ্য। দেশটির সুলাইমানিয়ায় একটি কুর্দি ঘাঁটি এবং কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মহামান্য রাষ্ট্রপতি, অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। এছাড়া 5টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার দেওয়া হয় আরও 5 বিশিষ্ট নারীকে। পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদানকে তুলে ধরেন। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করা, নিরাপদ সমাজ গঠন এবং সমসুযোগ সৃষ্টি করা গেলে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে। নারীর নিরাপত্তা, শিক্ষা, আত্মমর্যাদা নিশ্চিত না হলে টেকসই অগ্রগতি সম্ভব নয়। সে লক্ষ্যেই সকল ক্ষেত্রে নারীর ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকার ফ্যামিলি কার্ড চালু করছে। এটি নারীদের স্বাবলম্বী হতে ইতিবাচক ভূমিকা রাখবে। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। নারীদের অগ্রযাত্রায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। নারীরা যেন অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন, সেই বিষয়গুলো তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিরা। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। ইমাম, পুরোহিত, যাজক ও বিহার অধ্যক্ষ সহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা হিসেবে বছরে 4,400 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় ঈদের আগে সারা দেশের 6,500 উপাসনালয়ে কর্মরতদের এই ভাতা দেয়া হচ্ছে। আগামী 14 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, পাইলট প্রকল্পে খরচ হবে 27 কোটি টাকা। ধর্ম প্রতিমন্ত্রী দাবি করেন, ভাতা প্রদান প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ নেই। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার।
এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারা দেশের 4,900টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার ও 396টি গির্জা বাছাই করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিটি মসজিদের জন্য 10,000, মন্দির, বিহার ও গির্জার জন্য 8,000 টাকা করে দেয়া হবে। এর থেকে প্রতি মাসে ভাতা হিসেবে ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও যাজকরা পাবেন 5,000 টাকা করে। মুয়াজ্জিন, সেবায়েত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকরা পাবেন 3,000 টাকা করে। আর মসজিদের খাদেমরা পাবেন 2,000 টাকা করে। আগামী জুলাই থেকে 4 ধাপে 4 বছরে পর্যায়ক্রমে দেশের সব উপাসনালয়ে কর্মরতরা মাসিক এই ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এতে সরকারের প্রতি বছরে খরচ হবে 4,400 কোটি টাকা। 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সর্বমোট বার্ষিক আর্থিক সংশ্লেষ হবে আনুমানিক 4,400 কোটি টাকা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। ভাতা প্রদানের প্রক্রিয়া স্বচ্ছতা থাকায় এক্ষেত্রে দুর্নীতি হবে না বলে দাবি করেছেন ধর্মমন্ত্রী। বিষয়টা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগ, ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনা। স্বচ্ছতার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কোনো দুর্নীতি কোনোভাবেই আমরা সহ্য করব না। ধর্মমন্ত্রী জানান, মসজিদে নিয়োগপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কর্মের নিরাপত্তা প্রদানের জন্য নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। ফলে যখন তখন রাজনৈতিক কারণে চাকরি যাবে না তাদের। আপনারা প্রমাণ পাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার পর হত্যার অভিযোগ এনে ওই বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। কোনো মামলা হয়নি এখনো, তবে পুলিশ গৃহকর্তাকে আটক করেছে। রাজধানী বনানীর এই ভবনের 3 তলায় কাজ করতেন 16 বছর বয়সী পিঙ্কি। অভাবের তাড়নায় সুনামগঞ্জ থেকে এসে প্রায় 2 বছর ভবনের ভাড়াটিয়া বিজনের বাসায় গৃহকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছে সে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর 2টার দিকে 10 তলা ভবন থেকে নিচে পড়ে গৃহকর্মী পিঙ্কির দেহ। মহিলার হাত কাটা, হ্যাঁ, 2টা ব্যালেট দিয়ে আবার পাও আবার পোড়া জানি কি দিয়ে সেক দিছে। এরপরে আধা ঘন্টা লাশটা পড়ে রয়েছে। আধা ঘন্টা পরে পুলিশ আইছে। লাশ পড়ে রয়েছে, হাতে ইনটা দাগ, পায়ে গলাতে কিছু দেখা গেছে, পুলিশ নাই। লাশ ফেলাই দিছে, উপর থাকিয়া 3 তলার থাকিয়া লাশ ফেলাই দিছে, কাপড় দিয়ে মোড়ানি। আমি আসি দেখছি। উত্তেজিত জনতা ভবনটির প্রবেশদ্বার ভেঙে দেয়। গৃহকর্মী হত্যার অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তারা। একটা জীবিত মানুষ যদি 1 তলাতে পড়ক আর 5 তলাতে পড়ক, 7 তলাতে পড়ক, তার ব্লাডে পুরো রাস্তাটা ভরে যাবে না। ওই মেয়েটার একটা ফোঁটা রক্ত আছে কিনা আপনারা সহজে আগে দেখবেন। এই ঘাড়ে একটা দাগ এরকম, মানে একদম কালো। আমরা 4-5 জন ছিলাম, পরে জানেন যে আমরা দেই এই ঘাড়ে 4-5টা দাগ। পুলিশ বলছে, প্রকৃত ঘটনা জানতে ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ হচ্ছে। ঘটনার দিন ছাদে যাওয়ার ফুটেজ মিললেও পুরো ঘটনা পরিষ্কার নয়। গৃহকর্তা বিজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ফল ফ্রম হাইট, যেটা মানে উপর থেকে পড়ে গেছে, পড়া সংক্রান্তেই মৃত্যুবরণ হয়েছে। তো এটা আসলে ডাক্তারি রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে এটা তদন্ত অব্যাহত আছে। আমরা তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেফাজতে নিয়েছি, আমরা কাজ চলতেছে। ঘটনার পর সংবাদ সংগ্রহে অসহযোগিতায় ক্ষোভ জানান গণমাধ্যম কর্মীরা। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সবার সহায়তা চেয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সহসা থামছে না ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, এমনটাই ধারণা ভূরাজনৈতিক বিশ্লেষকদের। দুপক্ষের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে ডজনখানেক দেশে ছড়িয়েছে সংঘাতের রেশ, যা বিশ্ববাসীকে আরও ভোগাবে শঙ্কা তাদের। যুদ্ধ মাসখানেক স্থায়ী হলে শুধু জ্বালানি বাবদ বাংলাদেশকে গুনতে হবে অতিরিক্ত $1 বিলিয়ন বা 12,230 কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ। রোববার ইরানের 30 জ্বালানি স্থাপনায় যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বাদ পড়েনি বিমানবন্দর, পরিবহন ডিপো, এমনকি পানি শোধনাগার। জবাবে
দূরপাল্লার মিসাইল হামলা বাড়িয়েছে ইরান। টার্গেট ইসরায়েলি ভূখণ্ড। দুঃখ প্রকাশ করলেও বন্ধ হয়নি প্রতিবেশী দেশগুলোর উপর তেহরানের হামলা। যুদ্ধের স্ফুলিঙ্গ ছড়িয়েছে লেবাননেও। বৈরুতে ছোড়া হচ্ছে একের পর এক ইসরায়েলি ড্রোন, মিসাইল। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহতা আর ব্যাপকতা দেখে পূর্বাভাস, শিগগিরই থামছে না সংকট। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা আরও দীর্ঘায়িত হবে বলে ধারণা করছি। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে 4 থেকে 5 সপ্তাহে যুদ্ধ প্রলম্বিত করার তার ইচ্ছে। ইরানের ভূখণ্ডে আক্রমণ না করে তবেই কিন্তু যুদ্ধটা থামার সম্ভাবনা আছে। তাহলে পুরো বিষয়টাকে নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। হুতি, হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া যখন এটার সাথে যুক্ত হবে বা অলরেডি হয়েছে, তখন এই যুদ্ধের কমপ্লিট যুদ্ধের যে গতি প্রকৃতি এবং বিস্তার, এইটা কিন্তু আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি জ্বালানির দাম $93 পৌঁছেছে। যে কোনো সময় তা ছুঁতে পারে 100-র ঘর। এ অবস্থায় জ্বালানি নিয়ে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ, যা মোকাবেলায় প্রয়োজন অতিরিক্ত অর্থ। যুদ্ধ যদি 15 দিন কন্টিনিউ করে, তাহলে $400 থেকে $500 মিলিয়ন ভর্তুকি সরকারকে দিতে হবে। আর যদি এটা 1 মাস যদি আপনার কন্টিনিউ করে, তাহলে হয়তো $1 বিলিয়ন উপর সরকারকে ভর্তুকি দিয়ে এই দাম ঠিক রাখতে হবে। এক্সপোর্ট ইম্পোর্টের উপরে এর নেতিবাচক প্রভাব পড়ছে এবং যত দিন যাবে তত বেশি এটার এফেক্ট হবে। এই যুদ্ধ বদলে দিতে পারে বিশ্ব কূটনীতির গতিপথ। নতুন মেরুকরণের জটিলতা থেকে বাঁচতে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের উপর যেন অতিরিক্ত কোনো চাপ না পড়ে, সেজন্য সতর্ক হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো একজন স্পেশাল এনভয়কে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশে পাঠাতে পারে। যে সমস্ত দেশে সফর করার কারণে বাংলাদেশ তার স্বার্থের কথাটুকু তুলে ধরতে পারে এবং বাংলাদেশ কিভাবে বিপর্যয়ের মোকাবেলা করতে পারে সেই বিষয়ে তাদের সহায়তা নিতে পারে। রেড ক্রিসেন্ট বলছে, ইরানের 10,000-এর কাছাকাছি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান যুদ্ধে, যার সিংহভাগই আবাসিক ঘরবাড়ি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চলমান যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষ ও ব্যাংক খাত চরম সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশ কৃষি ব্যাংকের দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে এই কথা বলেছেন তিনি। আমদানি রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কা জানিয়ে মির্জা আব্বাস বলেন, এই যুদ্ধ করে কবে শেষ হবে তা অনিশ্চিত। রাজনৈতিক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ চরম মিথ্যাচার করছে, যা আন্তর্জাতিক ও ধর্মীয়ভাবেও নিন্দনীয়। তিনি আরও বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার নেশায় কেউ না কেউ দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে দেশ ঋণের বোঝায় জর্জরিত বলেও মন্তব্য করেন তিনি। তার মধ্যে যুদ্ধ, আমরা আবার পাচ্ছি কি এখন ফুয়েল রেশনিং। ভাবতে পারে যদি যুদ্ধ অনেক দীর্ঘদিন চলে, আমাদের পরিস্থিতি কি হতে পারে। আমি তো ভাবলে শিউরে উঠি, আমি ভাবতে গেলে আমার শরীর শিউরে উঠে আমার এত। তবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, একত্রিত থাকি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে। উৎসব উদযাপনে সবাই চান নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে। এজন্য নতুন পোশাকের চাহিদা থাকে সবচেয়ে বেশি। চাহিদার কথা মাথায় রেখে ঈদ পার্বণে ব্যবসায়ীরাও নেন বাড়তি প্রস্তুতি। এবার দেশীয় ফ্যাশন হাউসগুলোতে আনা হয়েছে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল। ঈদ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলোতে এসেছে নতুন নতুন কালেকশন। নারী পুরুষের রুচি ও বয়স বিবেচনা রেখে ফ্যাশন হাউসগুলো সাজিয়েছে তাদের ঈদ সম্ভার। আগের মতো শাড়ি, 3 পিস, কুর্তিতে ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি আর সূচিকর্ম প্রাধান্য পেলেও নকশায় ভিন্নতা আনা হয়েছে। পলিনেশিয়ান ট্যাটু, তারপর হচ্ছে ডিলাইটিন ডিজাইন, ব্লু মস্ক, এই সকল কিছুর আদলে আমরা হচ্ছে এই ডিজাইনগুলো ফুটায় উঠাইছি। গোল্ডেনের একটা প্রোডাক্ট এসছে, এটা লনের উপর এমব্রয়ডারি করা, তারপর টাই অ্যান্ড ডাই, সেটাও লনের উপর এমব্রয়ডারি করা। গরমে ঈদ, তাই কাপড়ের ক্ষেত্রেও রাখা হয়েছে স্বাচ্ছন্দ্যের বিষয়টি। কটন, সিল্ক, হাফ সিল্ক, মসলিন, এই সব কাপড়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা গ্রীষ্মকালীন ঈদ, তো সেক্ষেত্রে কমফোর্ট ফিল করে এমন 100% কটন জাতীয় কাপড় আছে। রঙের দিকেও রয়েছে বৈচিত্র্য। মেয়েরা একটু কালারফুল পছন্দ করে, তাদের জন্য সব ধরনের কালার, যেমন ব্লু কালার, রেড কালার, তারপর পিঙ্ক কালার, বরাবরই হোয়াইট কালার, এটা বরাবরই সবসময়ই চলে। এবং সেই সাথে আমাদের আরও কিছু মেরুন কালারের মধ্যে করা হয়েছে। ঈদকে সামনে রেখে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি এসব পোশাকই এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সৌরভী সায়দা, যমুনা নিউজ,
ঢাকা। আসরের ফাইনালে ভারতের দেয়া 256 রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউদের সংগ্রহ 6 উইকেটে 136 রানের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট হাতে দুর্দান্ত শুরু পায় ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ব্যাটে পাওয়ার প্লেতে 92 রান তোলে স্বাগতিকরা। 50 হাঁকিয়ে রচিন রবীন্দ্রর শিকার হয়ে ফেরেন অভিষেক। ফর্মের তুঙ্গে থাকা স্যামসন খেলেন 89 রানের ইনিংস। 50 হাঁকান 3-এ নামা ঈশান কিষান ফেরেন নিশামের বলে। সুরিয়া 0 রানে ফিরলেও হার্দিকের 18 আর শেষ দিকে শিবম দুবের 26 রানের ক্যামিওতে 250 পেরোয় টিম ইন্ডিয়ার স্কোর। জবাবে আকসার বুমরার বোলিং তোপে 47 রানে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যর্থ হন অ্যালেন, রাচিন ও ফিলিপস। মার্ক চ্যাপম্যানও হার্দিকের বলে বোল্ড হন 3 রান করে। 50-র দেখা পেলেও বরুণ চক্রবর্তীর বলে কিষানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম সেইফার্ট। 17 রান করে আকসারের বলে আউট হন ড্যারেল মিচেলও। অদ্ভুত কালো বৃষ্টি ঝরছে তেহরানের আকাশ থেকে। বিষাক্ত মেঘে ছেয়ে গেছে দিগন্ত। জ্বালানি স্থাপনা ও তেল সংরক্ষণাগারে মার্কিন ইসরায়েলি হামলার পর ভয়ঙ্কর এই দৃশ্য দেখা যাচ্ছে ইরানি রাজধানীতে, যেখানে বৃষ্টির পানি স্বাভাবিকের তুলনায় অনেকটাই কালচে এবং তেল জাতীয় পদার্থে মিশ্রিত। ধারণা করা হচ্ছে জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ফলে আগুন ও ধোঁয়ার মাধ্যমে তেলের কণা বাষ্পীভূত হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ছে। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরানের আকাশ। ঝরছে বিষাক্ত কালো রঙা বৃষ্টি। সরাসরি সম্প্রচারকালে অস্বাভাবিক বৃষ্টিপাতের সেই দৃশ্যই দেখাচ্ছিলেন সিএনএনের এক প্রতিবেদক। লাইভ টেলিকাস্টে দেখা যায় স্বাভাবিকের তুলনায় সেই বৃষ্টির রং বেশ কালো এবং পিচ্ছিল, যা বিভিন্ন স্থাপনার দেয়ালে কালচে আভা ফেলছে। নানাভাবে মোছার পরও তা ওঠানো যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান তেল মিশ্রিত এই বৃষ্টির কারণে তেহরানের বাতাসেও ভাসছে পোড়া গন্ধ, যাতে শ্বাস নেওয়া রীতিমতো কষ্টদায়ক এবং ক্ষতিকর। এমনকি তেলসিক্ত এই পানি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে এমন মেঘের ফলে তেহরান সহ আশপাশের অঞ্চলগুলোতে অ্যাসিড বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। শনিবার তেহরানের বেশ কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর ফলে স্থাপনাগুলোতে থাকা বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বাষ্প হয়ে বায়ুমণ্ডল ও মেঘে প্রবেশ করে, যা থেকে শুরু হয় অদ্ভুত এই বৃষ্টি। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।